আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে রেডিও তেহরানের বিশ্ব সংবাদ। রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বললেন, আরব এই দেশটিতে স্থিতিশীলতা চায় তেহরান। গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত কামাল আদ-দাওয়ান হাসপাতালে ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ গণহত্যা ঘৃণ্য যুদ্ধাপরাধ বলল ইরান, হামাসের তীব্র নিন্দা। পাকিস্তান সেনাবাহিনীকে জড়িয়ে ভারতের আনন্দবাজার পত্রিকার বাংলাদেশ সংক্রান্ত এক প্রতিবেদনকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলল বাংলাদেশ সেনাবাহিনী। এবং গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের। ইসরায়েলে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরান সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে আরব লীগ যে অভিযোগ করেছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তিনি বলেছেন, হস্তক্ষেপ নয়, বরং ইরান কিছু সুস্পষ্ট কারণে সিরিয়ায় স্থিতিশীলতা চায়। আরাকচি নিজের অফিসিয়াল এক্স পেজে দেয়া এক পোস্টে আরব নেতাদের উদ্দেশ্য করে লিখেছেন, আপনাদের মতো আমরাও বেশ কিছু সুস্পষ্ট কারণে সিরিয়ায় স্থিতিশীলতা ও শান্তি চাই এবং দেশটিতে কোনো ধরনের গণ্ডগোল বা গোলযোগ চাই না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা যেমন রক্ষা করতে হবে, তেমনি দেশটির সকল ধর্মীয় ও জাতিগত সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে সিরিয়ায় অবস্থিত পবিত্র মাজারগুলোর নিরাপত্তা ও পবিত্রতা রক্ষা এবং সাধারণ মানুষের কাছ থেকে অবৈধ অস্ত্র ফিরিয়ে নিতে হবে। সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে আরাকচি বলেন, সিরিয়া যাতে সন্ত্রাসবাদের অভয়ারণ্যে পরিণত হতে না পারে সে বিষয়টি নিশ্চিত করাও জরুরি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ফিলিস্তিনের গাজা উপত্যকার কামাল আদ-দাওয়ান হাসপাতালে ইহুদিবাদী সেনাদের হামলার কঠোর নিন্দা করেছেন। হামলার ঘটনাকে তিনি ঘৃণ্য যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ বলে উল্লেখ করেন। ইরানের এই মুখপাত্র বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংসের জন্য তারা এই হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার কামাল আদ-দাওয়ান হাসপাতালে বর্বর বিমান হামলা চালায়। এতে হাসপাতালের 5 স্টাফ সহ অন্তত 50 জন শহীদ হন। ইসমাইল বাকাই বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ এই অঞ্চলে যে গণহত্যা চলছে তার অংশ হিসেবে ইহুদিবাদী সেনারা গাজার গুরুত্বপূর্ণ হাসপাতালে হামলা চালিয়েছে। গাজা উপত্যকার উত্তরাঞ্চলে সচল একমাত্র হাসপাতাল কামাল আদ-দাওয়ানে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের ভয়াবহ তাণ্ডবকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাস বলেছে, কামাল আদ-দাওয়ান হাসপাতালে ইহুদিবাদী বাহিনীর অভিযান আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধী শত্রুর হাতে সংঘটিত ভয়াবহ অপরাধযজ্ঞের দীর্ঘ তালিকায় আরেকটি যুদ্ধাপরাধ যোগ করেছে। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, কামাল আদ-দাওয়ান হাসপাতালের যেসব আহত ও অসুস্থ রোগী নিহত হয়েছেন এবং হাসপাতালটি ধ্বংস করে যাদের জীবন বিপন্ন করে তোলা হয়েছে, তাদের সব দুর্দশার দায় ইহুদিবাদী ইসরায়েল ও তার প্রধান দোসর আমেরিকাকে নিতে হবে। বিবৃতিতে গাজায় চলমান ভয়াবহ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমাজকে নীরবতা ভেঙে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইন কর্তৃক প্রচারিত উর্দিতে বাঙালি গণহত্যার রক্তের ছিটে 53 বছর পর বাংলাদেশে ফিরছে সেই পরাজিত পাক ফৌজ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনটিতে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার নীতিতে অটল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর কোন প্রশিক্ষক দল বা প্রতিনিধি দলের বাংলাদেশের কোন সেনানিবাসে প্রশিক্ষণের জন্য আসার কোন পরিকল্পনা নেই। এই দাবি ভিত্তিহীন এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের ধারণা সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচনকে বিলম্বিত করছে। তাদের মনে ধারণা সৃষ্টি হচ্ছে কেন যেন এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। আজ জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে ও সচেতনভাবে দ্বিতীয়বারের মতো গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিল জানিয়ে তিনি বলেন, এই আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ যার নেতা ছিল শেখ মুজিবুর রহমান, যিনি স্বাধীনতার পর বাংলাদেশকে গঠন করার নাম করে দেশটাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন। এ সময় আওয়ামী লীগের শাসনের ও দুর্ভিক্ষের কথা তুলে ধরেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, দুর্ভিক্ষ ও দুঃশাসন সময়টা তৈরি করেছিল আওয়ামী লীগ আর নেতৃত্বে ছিলেন শেখ মুজিব। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। ভারতের হিমাচল প্রদেশের সিমলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির সহকারী পরিচালকের বাড়ি থেকে 1 কোটিরও বেশি ঘুষের টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। সিবিআইয়ের চণ্ডীগড়ের দফতরে সম্প্রতি দুর্নীতি প্রতিরোধ আইনে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতে তদন্ত শুরু করেই অভিযুক্তের বাড়িতে পৌঁছান কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআইয়ের দাবি, টাকার বৈধ কোনো নথি দেখাতে পারেননি ওই ইডি কর্মকর্তার পরিবার। সংবাদ মাধ্যমকে এক সিবিআই কর্মকর্তা জানিয়েছেন, ওই ইডি কর্তা এবং তার ভাই আর্থিক তছরূপ প্রতিরোধ আইনে 3 বছর আগের একটি মামলায় অভিযুক্ত। তাদের দুজনের বিরুদ্ধেই ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। সেই তদন্তের সূত্রেই সিমলায় ইডি কর্মকর্তার বাড়িতে গিয়েছিলেন গোয়েন্দারা। তিনি বাড়িতে ছিলেন না, তার ভাইকে গ্রেফতার করা হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানা ও বন্দরনগরী হুদাইদায় ভয়াবহ বিমান হামলা চালানোর পরও গাজাবাসী ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছে হুথি আনসারুল্লাহ আন্দোলন। আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম সানায় প্রকাশিত এক বিবৃতিতে এই প্রত্যয় জানিয়েছেন। তিনি বলেছেন, ইহুদিবাদী সরকারের জেনে রাখা উচিত যে আমাদের জনগণ এ ধরনের হামলার কারণে ফিলিস্তিনি জাতির প্রতি তাদের সমর্থন ত্যাগ করবে না। আব্দুস সালাম আরও বলেন, ইয়েমেন তার মানবিক ও ধর্মীয় নীতি ও দায়িত্ববোধের সঙ্গে কখনো আপোষ করবে না। তিনি সুস্পষ্ট করে বলেন, ধর্মীয় ও নৈতিক দায়িত্ব পালনে বিন্দুমাত্র দ্বিধা করবে না ইয়েমেন। তিনি সানা বিমানবন্দর সহ অন্যান্য বেসামরিক স্থাপনায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ইয়েমেনি জনগণের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ বলে বর্ণনা করেন। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী আবারও ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় পবিত্র আল কুদস জেরুজালেম এলাকার পাশাপাশি দক্ষিণ নেগেভের কয়েক ডজন শহরে সাইরেন বাজানো হয়। ইসরায়েলের চ্যানেল 12-এর খবর অনুযায়ী ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডাম জরুরি পরিষেবার এক ব্যক্তি ক্ষেপণাস্ত্রের আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে ইসরায়েলের আকাশে প্রবেশ করার আগেই তারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইহুদিবাদী বাহিনী
ইরানই প্রথমবারের মতো মার্কিন নির্মিত থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে ইয়েমেনের এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। ইয়েমেনের রাজধানী সানায় সর্বশেষ শুক্রবার রাতে ইঙ্গো মার্কিন জোট বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পর ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়। রাশিয়ার বিদেশ বিষয়ক গোয়েন্দা সংস্থা SVR বলেছে, সিরিয়ার পরিস্থিতি যাতে স্থিতিশীল না হয় সেজন্য আমেরিকা ও ব্রিটেন সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছে। সংস্থাটি আজ এক বিবৃতিতে বলেছে, চলতি মাসের শুরুতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতনের পর থেকে ওয়াশিংটন এবং লন্ডন এই অঞ্চলে স্থায়ী আধিপত্য বিস্তারের জন্য মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা বজায় রাখার লক্ষ্যে ঠিক করছে, কিন্তু সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে রাশিয়ার সামরিক উপস্থিতি তাদের পরিকল্পনা বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে। রুশ বাহিনী এখনও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। SVR বলছে, এই বাধা অপসারণের জন্য ব্রিটিশ গোয়েন্দা সংস্থা সিরিয়ায় রুশ সামরিক স্থাপনায় ধারাবাহিক সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা তৈরি করছে। এই হামলার দায়িত্ব উগ্র তাকফিরি দায়েশ সন্ত্রাসীদের উপর দিতে চায় আমেরিকা। এই গোষ্ঠীর বহু যোদ্ধা সিরিয়ায় সরকার পরিবর্তনের পরে কারাগার থেকে মুক্তি পেয়েছে। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর তার্তুসে এক সংঘর্ষে সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর 14 সদস্য নিহত হয়েছে। HTS নেতা আহমেদ আল সারা ওরফে আল জোলানির নেতৃত্বে গঠিত সিরিয়ার অন্তর্বর্তী সরকারের অন্যতম সদস্য মোহাম্মদ আব্দুর রহমান গত বুধবার এক বিবৃতিতে জানান, তাহরির আল শাম সন্ত্রাসী গোষ্ঠীর নির্দেশে স্বঘোষিত জননিরাপত্তা বিভাগের 14 জন সদস্য তার্তুস প্রদেশের উপকণ্ঠে একটি অতর্কিত হামলায় নিহত হয়েছে। আব্দুর রহমান নিশ্চিত করেছেন যে এই অতর্কিত হামলায় 10 সশস্ত্র সদস্য আহত হয়েছে। তিনি দাবি করেন, এই অতর্কিত হামলাটি চালিয়েছে সিরিয়ার সাবেক সরকারের অবশিষ্ট বাহিনী। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আফ্রিকা মহাদেশে জৈব গবেষণাগার নির্মাণ ও পরিচালনায় বিশেষ মনোযোগ দিয়েছে। এসব গবেষণাগারের কার্যক্রম চিকিৎসা গবেষণার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এগুলো সম্পূর্ণ সামরিক প্রকৃতির। এ সম্পর্কে এখন রয়েছে একটি পর্যালোচনা, শুনুন সোহেল আহমেদের পরিবেশনায়। রাশিয়ার আশেপাশের দেশগুলোতে জৈবিক গবেষণা কার্যক্রম চালিয়ে যাওয়ার মাধ্যমে আমেরিকা নতুন প্রজন্মের জীবাণুঅস্ত্র তৈরি এবং সেগুলোকে মোকাবেলা করার জন্য ওষুধ প্রস্তুত রেখে পাশ্চাত্য এবং তাদের ওষুধ কোম্পানিগুলোর উপর নির্ভরতা বাড়াতে চাইছে। প্রথমত, আমেরিকা তার নাগরিকদের ঝুঁকিতে না ফেলে দেশের সীমানার বাইরে তার জৈবিক গবেষণা পরিচালনা করার সুযোগ পাচ্ছে। এর ফলে আঞ্চলিক ঝুঁকিও থাকছে না। দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক চুক্তিগুলোকে পাশ কাটিয়ে তার অশুভ লক্ষ্য হাসিল করতে সক্ষম হচ্ছে। প্রকৃতপক্ষে আমেরিকা 1972 সালের জৈবিক অস্ত্রের উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধকরণ কনভেনশনকে গুরুত্ব দেয় না। মার্কিন যুক্তরাষ্ট্র নিজ ভূখণ্ডের বাইরে জীবাণু অস্ত্রের উৎপাদন নিষিদ্ধ করার জন্য রাশিয়ার আহ্বানকে বারবার উপেক্ষা করছে এবং এ সংক্রান্ত কোনো চুক্তি সই করতে অস্বীকৃতি জানাচ্ছে। তৃতীয়ত, যে এলাকায় এ ধরনের গবেষণাগার স্থাপন করা হয় সেখানে পরিবেশের জন্য উপকারী অণুজীব এবং ব্যাকটেরিয়া ধ্বংস হওয়ার আশঙ্কা থাকে এবং ওই অঞ্চলের বন্য প্রাণী এবং ইকোসিস্টেমের অপূরণীয় ক্ষতি হয়। চতুর্থত, এ ধরনের গবেষণাগার স্থাপন করে 1972 সালের কনভেনশনকে এড়িয়ে নিষিদ্ধ জীবাণুর পরীক্ষা চালাতে পারছে মার্কিন যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক বছরগুলোতে ককেশাস এবং মধ্য এশিয়ার দেশগুলোতে সংক্রামক রোগের বিস্তারের কারণে অনেক বিশেষজ্ঞ মনে করেন এই অঞ্চলের দেশগুলোতে মার্কিন জৈবিক গবেষণাগার স্থাপনের কারণে এই সংক্রামক রোগগুলো ছড়িয়ে পড়েছে। এদিকে রুশ সরকারের সিনিয়র সামরিক কর্মকর্তা অ্যালেক্সি রেতিশেভ সম্প্রতি জানিয়েছেন, আফ্রিকায় মার্কিন সামরিক জৈবিক উপস্থিতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে।
ওই অঞ্চলেও তারা এ নিয়ে কাজ করে যাচ্ছে। রাশিয়ার সশস্ত্র বাহিনীর জৈবিক, রাসায়নিক এবং তেজস্ক্রিয় বিকিরণ মোকাবেলা বিষয়ক বিভাগের উপপরিচালক এলেক্সি রেতিশচেভ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে আফ্রিকার 18টি দেশে এমন এক প্রকল্প নিয়ে কাজ করছে যা চিকিৎসায় প্যাথোজেনিক এজেন্টদের সংক্রমণ এবং প্রতিরোধের বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করতে পারে। রুশ কর্মকর্তার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা সংস্থাগুলো এই প্রকল্পের সঙ্গে জড়িত রয়েছে। রাশিয়ার সশস্ত্র বাহিনীর জৈবিক, রাসায়নিক এবং তেজস্ক্রিয় বিকিরণ মোকাবেলা বিষয়ক বিভাগের উপপরিচালক আরো বলেছেন, আফ্রিকার দেশগুলোর মধ্যে জিবুতি, ঘানা এবং নাইজেরিয়ায় মার্কিন সামরিক চিকিৎসা গবেষণা ইউনিট রয়েছে। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন যেসব রোগের প্রতি আগ্রহী সেগুলো এখন বিশ্বে মহামারী হয়ে উঠছে এবং আমেরিকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এই অবস্থা থেকে মুনাফা করছে। এবছরের শুরুতে রুশ সেনাবাহিনীর পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইগোর কিরিলভ বলেছিলেন, আফ্রিকায় মার্কিন সামরিক জৈবিক উপস্থিতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এই মর্মে তাদের কাছে অনেক নথিপত্র রয়েছে। সম্প্রতি এই কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। আমেরিকার এসব তৎপরতা গোটা বিশ্বের জন্য বিপজ্জনক। করোনা মহামারীর সময় আমেরিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তখন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকো দাবি করেছিলেন, মার্কিন অর্থায়নে ইউক্রেনে নির্মিত জৈব গবেষণাগারে